করোনার প্রায় 15,500 ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফকে সোমবার 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগে গত 6 জুলাই করোনার ভুয়া সনদ প্রদান সহ নানা অপরাধে অভিযুক্ত রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব এবং সেদিনই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রতারক শাহেদ অভিযান সম্পর্কে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করলেও এ ব্যাপারে মন্ত্রীর কিছু করার নেই বলে জানিয়ে দেন তিনি। এরপর এক সপ্তাহ অতিবাহিত হতে চলায় প্রশ্ন উঠেছে, এখনো কেন গ্রেপ্তার করা যায়নি শাহেদকে? শুধু হাসপাতাল কিংবা করোনার রিপোর্ট নিয়েই শাহেদের প্রতারণা নয়, ক্ষুদ্র ঋণ ও এমএলএম ব্যবসার নামে প্রতারণা, আয়কর ফাঁকি, ভুয়া নাম পরিচয়ে ব্যাংক ঋণ প্রদান সহ বিভিন্ন দিকে প্রতারণার জাল বিস্তার করা শাহেদের নামে 56টি মামলার সন্ধান মিললেও তার বিচার হয়নি কেন? করোনার এই দুর্যোগ কালে ভুয়া করোনা সনদ, ভুয়া চিকিৎসা, নকল ঔষধ ও নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহ নানা প্রতারণা চালিয়ে যাচ্ছে শাহেদদের মতো অনেকেই। মহামারীকে কেন্দ্র করে প্রতারণা বাড়ছে কেন? এগুলো নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই কেমন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহনে অতিথি হিসেবে আছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক, আছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস কর্নেল মোস্তফা সরওয়ার তোফায়েল এবং আছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। স্বাগত আপনাদের চারজনকেই আজকের রাজকাহনে। আজকে শিরোনাম ঠিক করেছি, প্রতারকদের হাত আইনের চেয়ে বড়। এই প্রশ্নের উত্তর খুঁজতে চাই। আমি কর্নেল মোস্তফা সরওয়ার তোফায়েল, আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই যে আসলে যেই প্রশ্নটা সারা দেশব্যাপী ঘুরছে, যে 6 তারিখে আমরা দেখলাম রিজেন্ট অভিযান চললো, সেদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি ফোন করলেন শাহেদ, সেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। তারপরে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি, আমরা শুনেছি পুলিশ মহাপরিদর্শকের বক্তব্য বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে শাহেদকে গ্রেপ্তারে। আসলে এত প্রচেষ্টার পরেও শাহেদকে এখনো গ্রেপ্তার করা যাচ্ছে না কেন? এক সপ্তাহ তো অতিবাহিত হতেই চলল। ধন্যবাদ আজকে এই আলোচনায় আমাকে ইনভাইট করার জন্য, এবং এই সুবাদে যাদের মনে প্রশ্ন আছে আমার একটু সুযোগ হয়েছে বলার জন্য যে কেন আসলে গ্রেফতার করা যায়নি। আমরা যেটা করি সেটা হচ্ছে যে গ্রেফতার করার চেষ্টা করি। কেন গ্রেফতার করা যায়নি সেই সুনির্দিষ্ট কারণটা জানতে পারলে আমরা অবশ্যই সাথে সাথে গ্রেফতার করে ফেলতাম। প্রথমত হলো এই প্রশ্নের উত্তর কোন দেশের কোন আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে এই কেনর উত্তর দিতে পারবে না। আমরা বলতে পারি যে আমরা আন্তরিকভাবে প্রচেষ্টা করছি। এর আগে আপনারা বিভিন্ন ধরনের বড় বড় অপরাধ দেখেছেন, মিডিয়া ফোকাসে এসেছে, দেখেছেন। আমার কাছে মুহুর্মুহু সাংবাদিকরা ফোন করেন এবং জানতে চান। আমি বলেছি ধৈর্য ধরেন, সম্ভবত আপনাদের থেকে বেশি নির্ঘুম রাত আমরাও কাটাচ্ছি। তো যারা ক্রিমিনাল, তাদের যখন ক্রাইম করার পরে সে সেফটি ডিভাইস, সে সেফটি মেকানিজম অবলম্বন করে যাতে করে ধরা পড়ার পরে সে কিভাবে পালিয়ে থাকতে পারে। এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ল এনফোর্সিং এজেন্সিজ এবং ক্রিমিনালের মধ্যে এই যে গ্যাপ, অর্থাৎ তারা একটা ডিভাইস অবলম্বন করে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরার জন্য সচেষ্ট থাকে, এইটা চলে আসছে অনেক কাল ধরে, এখনো চলছে এবং হয়তো চলবে। এই গ্যাপটা যখনই আমরা কাটিয়ে উঠবো তখনই ধরা পড়বে। নিশ্চয়ই। কর্নেল তোফায়েল, আমি আরেকটা প্রশ্ন করি। মানুষের মধ্যে এরকম অনেকেই বলছেন, একটা গুঞ্জন আছে, সেই বিষয়গুলো যদি একটু স্পষ্ট হই, যে অনেকে বলছেন যে মন্তব্যগুলো শুনে, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন নজরদারিতে আছে, পুলিশের মহাপরিদর্শক বলছেন শাহেদ নজরদারিতে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী এটিও বলেছেন আত্মসমর্পণ না করলে গ্রেপ্তার করা হবে তাকে। র্যাবের মুখপাত্র কর্নেল আশিক বিল্লাহ তিনি বলেছেন গোয়েন্দা নেটওয়ার্কের মধ্যে আছে। এই কথাগুলো শুনে অনেকেই ভাবছেন যে তিনি আসলে কি র্যাবের হেফাজতেই আছেন, তাকে কি গ্রেপ্তার করা হয়েছে, প্রকাশ করা হচ্ছে না এমন কিছু। আবার অনেকে ভাবছেন, কয়েকটি বিষয়ে ধারণা আছে, আপনি যদি একটু স্পষ্ট করেন প্রত্যেকটা সম্পর্কে। এটি একটা ধারণা, অনেকে ভাবছেন যে ক্ষমতাসীন বা প্রভাবশালী যাদের সাথে ছবি দেখা যায় তাদেরই কারো নিরাপদ ছত্রছায়ায় তিনি আছেন, যার কারণে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। আবার কেউ কেউ বলছেন বিদেশে পালিয়ে গেছেন। আমি আসলে বলবো যে এই যে ভাবনার স্বাধীনতা, এটা সবার আছে, সবাই সবকিছু ভাবতে পারে। আমি কাউকে কোনো কিছু ভাবতে অবদমিত করব না, ভাবনা আসতেই পারে। আমরা যখন কাউকে অনুসরণ করি তখন আমরা গোয়েন্দা নেটওয়ার্ক এস্টাবলিশ করি বিভিন্ন জেলায়, বিভিন্ন পয়েন্টে, রাস্তায় ঘাটে, এমনকি ইলেকট্রনিক মাধ্যমেও আমরা গোয়েন্দা নজরদারি বা জাল ফেলি। তো সেই হিসেবে আমরা বলতেই পারি যে গোয়েন্দা জাল বা গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। সেটাকে এক একজন এক একভাবে এক্সপ্লেইন করবেন, এতে কোনো অপরাধবোধ আমি দেখি না। বরং আমি মনে করি ইনশাল্লাহ আমরা যদি ধরতে পারি তাহলে তাদের সবার সব ধরনের
প্রশ্ন যেটা মনে জাগ্রত হয়েছে সেটা অবদমিত হয়েছে। তার মানে এই যে এখনো পর্যন্ত শাহিদের কোনো সন্ধান আইন শৃঙ্খলা বাহিনী জানে না। দেখেন, আমি সন্ধান জানা বা না জানার বিষয়টা এখন যদি এই মিডিয়াতে বসে আমরা সুনির্দিষ্টভাবে কোথায় আমরা পেয়েছি, কতটুকু লোকেট করতে পেরেছি, কত পার্সেন্ট নিশ্চিত হয়েছি, সেই জিনিসগুলা অবশ্যই একটা ক্রিমিনালকে পালিয়ে থাকতে সহায়তা করবে। আমি আশা করি আপনারা অনেক ধন্যবাদ, স্পষ্ট আপনার বক্তব্য। আমি জনাব AK-M শহীদুল হক, আপনার কাছ থেকে এবার একটু জানতে চাই যে তার মানে শাহিদের অপরাধ নামা অনেক দীর্ঘ এবং তিনি নতুন করে অপরাধ শুরু করেননি, সেই অনেক আগের থেকে অপরাধ করছেন, এবং সুনির্দিষ্টভাবে যেটি আপনার কাছ থেকে জানতে চাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2016 সালে তাকে প্রতারক তকমা দিয়ে আইজিপি, তৎকালীন আইজিপি অর্থাৎ আপনার কাছেই একটি পত্র, চিঠি পাঠিয়েছিল যেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য নির্দেশনা ছিল। কি হয়েছিল তারপর? আপনাকে ধন্যবাদ। দেখেন, প্রতিদিন আইজির অফিসে কিন্তু অনেক চিঠি যায়, নানা রকম সার্কুলার, কয়েকটা ডাক ফেল থাকে, সব চিঠি কিন্তু আবার আইজির কাছে পোটাবো হয় না। কিছু এডিশনাল আইজি পর্যন্ত যায়, কিছু ডিআইজি পর্যন্ত যায়। যার কাছেই যাক, যদি এরকম কোনো অভিযোগ থাকে যে তার মধ্যে তদন্ত করতে হবে, সেক্ষেত্রে আইজি সব কনসার্ন ডেস্ককে মার্ক করে কনসার্ন ডেস্ক থেকে ফিল্ড অফিসারের কাছে চলে যায়। এই ক্ষেত্রে সেই চিঠিটা পুলিশ কমিশনের কাছে গিয়েছিল। পুলিশ কমিশনার যেহেতু চিঠিতে উল্লেখ ছিল তার ঠিকানা লালবাগে, পুলিশ কমিশনার ডিসি লালবাগকে পাঠিয়েছিলেন। ডিসি লালবাগ তদন্ত করে দেখলো যেই ঠিকানায় দেওয়া হয়েছে ওই ঠিকানায় ওই ঠিকানায় এই নামে কোনো ব্যক্তি নাই, অতীত ছিল না, এখনো নাই, ওই মালিক তাকে চিনেই না, তার নামও শোনেনি। এই সংক্রান্ত একটা রিপোর্ট তারা পুলিশ হেডকোয়ার্টার দিয়েছে। পুলিশ হেডকোয়ার্টার সেই রিপোর্টটা হোমে পাঠিয়ে দিয়েছে। এখন তো হোমে আজকে আপনাদের বিভিন্ন জায়গায় তথ্য দিচ্ছে, সাংবাদিকদের চিঠি দিচ্ছে। হোমে যদি তখন কোনো কিছু বলার থাকতো তারা কোয়ারি করে পাঠাতে পারতো, সেটা করেন নেই। আর এগুলো তো আইজির নলেজও থাকে না। কিন্তু এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় পার্সোনাল যদি আইজি নলেজ দিত যে এরকম, আর ওখানে তার ছবিও ছিল না, এবং সেটা রিজেন হাসপাতালের মালিক সেই কথাও লেখা ছিল না। জনৈক শাহেদ, জনৈক শাহেদ কিন্তু কোন ব্যক্তি, তার ঠিকানা পায়নি বিদায়। এখন এই তদন্তে যদি আরো গভীর নিবিড় ভাবে তদন্ত করতো, অনেক সময় লাগায় তদন্ত করতো, তাহলে হয়তো তাকে বেরোতে পারতো। কিন্তু ওই চিঠিতে উল্লেখ করা উচিত, তার একটা ছবিও থাকতো, যদি রিজেন্ট হাসপাতালের মালিক সে বা চেয়ারম্যান এই কথা থাকলে হতো। একটা ব্যক্তির তার তো নাম ঠিকানা যেটা সেটা পায় না ঠিক মতো। তো এইগুলি একটা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সেখানে আসছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সবসময় অ্যাকশন নেওয়া যায় না। অপরাধ যদি সংগঠিত হয়, কখন, কিভাবে, কার দ্বারা সংগঠিত হয়। জনাব AK-M শহীদুল হক, আপনার কাছে তাহলে আরেকটু স্পষ্ট হই, আপনি বলছেন এরকম অনেক রিপোর্ট আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে, কি আসলে অনেক রিপোর্ট এরকম প্রতিদিনই আসতে থাকে? বিষয়টা এরকম না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিদিন তো বলছি না, এরকম নানান দপ্তর থেকে কিছু কোর্ট পিটিশন আছে, কিছু পাবলিক পিটিশন আছে, নানান দপ্তর থেকে আসে, প্রতিদিন নানান ধরনের চিঠিপত্র আসে। কিন্তু সব চিঠি তো আর আইজি সাহেব দেখবে না, আইজি তো তদন্ত করবে না, ফিল্ডে পাঠাবে, ফিল্ড তদন্ত করে পাঠাবে। প্রতিবেদন চলে গেছে পুলিশ হোমে, আজ তদন্ত করে তো হোমে রিপোর্ট দেওয়া হয়েছে। হোম বলছে যে অনতিবিলম্বে দেওয়া হয়েছে, রিপোর্ট দেওয়া হয়েছে। তাহলে আসলে তদন্ত এবং রিপোর্টের মাহাত্ম্য নিয়েই একটা প্রশ্ন রয়ে গেল। জনাব AK-M শহীদুল হক, আপনার কাছে আমি নিশ্চয়ই আবারও আসবো। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, 56টি মামলা আছে তার বিরুদ্ধে, এখন পর্যন্ত সন্ধান পাওয়া যাচ্ছে 56টি মামলার সংখ্যাও বাড়তে থাকতে দেখলাম আমরা এই সময়ের মধ্যে। তাহলে আমি এবং আমরা যেটি দেখছি যে তিনি একজন, তাকে চিহ্নিতও করা হয়েছে, 2009 সালে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল, তারপরেও আইনের ফাঁকগুলো তিনি নির্বিঘ্নে প্রতারণা করেই যাচ্ছিলেন এতদিন। তাহলে আমি যেটি শিরোনাম রেখেছি, প্রতারকদের হাত আইনের চেয়ে বড়। আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। দেখুন, আমি একটু আপনার সূত্র ধরেই বলি যে আমি কিন্তু ওই তার বিরুদ্ধে 56টি মামলা ছিল বা 56টি অপরাধ করেছে, এই কারণে সে 57 নম্বর অপরাধটিও করেছে এই তথ্যে কিন্তু আমি বিশ্বাস করি না। উনি 56টা করতে পারেন, 57 নম্বরটা করেছেন কিনা এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ। তবে আমি এখানে যে কথাটি বলবো সেটা হচ্ছে যে ভদ্রলোক উনি এই অপরাধের, মানে আমরা প্রথমে র্যাবকে ধন্যবাদ জানাবো যে এই কুকীর্তি এবং অপরাধগুলো উন্মোচিত করেছে সমাজের সামনে। এই জন্য র্যাব কিন্তু আমাদের অবশ্যই সকলের ধন্যবাদ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে এবং আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু একই সঙ্গে এই র্যাবের কাছে আমার প্রশ্ন থাকবে
যে আমাদের র্যাবের যিনি প্রতিনিধিত্ব করছেন এখানে কর্নেল, আপনার প্রতি সম্মান রেখে আমি বলছি যে দেখুন, ওনার কাছে, অপরাধীদের কাছে ডিভাইস যা রয়েছে সেই রকম ডিভাইস আপনাদের কাছে নেই, তাই তারা উন্নততর প্রযুক্তি ডিভাইস ব্যবহার করে পালিয়ে থাকতে সক্ষম হচ্ছে। এটি বিশ্বাস করতে আমার মতো একজন সাধারণ জনতার কিন্তু, নাগরিকের কিন্তু বড্ড কষ্ট হচ্ছে। আমরা র্যাবকে বিভিন্ন সময় দেখেছি, আপনাদের যে প্রযুক্তি রয়েছে, আপনাদের যে দক্ষতা রয়েছে, সেই দক্ষতা প্রমাণ কিন্তু আপনারা অতীতে রেখেছেন বিভিন্ন সময়। সেই দক্ষতার যদি কিছুমাত্র যদি এখানে ব্যবহার করা হতো তাহলে এনাকে ধরা যেত না, এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারি না। এর পেছনে আরো বড় কারণটা হচ্ছে, যেটি আমাদের সঞ্চালক শুরুতেই বলেছেন, যে যখন আপনারা তার অপরাধটা উন্মোচিত করলেন, এর পরে কিন্তু উনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছিলেন। এবং প্রশ্নটি হচ্ছে, যদি তখন একজন অপরাধী, যাকে মানে অলমোস্ট অভিযুক্ত, তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী কেন উত্তর হবে যে আমার কিছু করার নেই? আর ওনার তো অনেক কিছু করার আছে, জনগণের কাছে ওনার দায়বদ্ধতা আছে, আমার কাছে ব্যক্তিগত ওনার দায়বদ্ধতা আছে, উনি আমাদের প্রতিনিধি, উনি আমাদের মন্ত্রী। উনি তখন কেন এই সুযোগটা, যে কোত্থেকে ফোন করলো, কোথায় কখন ফোনটা করলো, সেই সময় প্রযুক্তি ব্যবহার করে কেন নির্দেশ দেওয়া হলো যে তাৎক্ষণিকভাবে তাকে ধরা হোক? এই সুযোগটা কেন হাতছাড়া হয়ে গেল? তখনই কিন্তু জনগণের মনে বিভিন্ন রকম সন্দেহের উদ্রেক হয় যে তাহলে কি প্রতারকের হাত আসলে আইনের চেয়ে বড়? সুতরাং যে প্রশ্নটা আপনি করেছেন সঞ্চালক, আমি কিন্তু প্রশ্নটির সঙ্গে আমি দ্বিমত পোষণ করতে পারছি না। কেননা আমরা নিকট অতীতে যতগুলো দেখেছি যে যত ধরনের অপরাধ হচ্ছে বড় বড়, এই অপরাধগুলোর যখন বিচার হচ্ছে না, এই বিচারহীনতার সংস্কৃতি যখন পেয়ে বসে, তখনই কিন্তু অপরাধীরা আরো বেশি উৎসাহিত বোধ করেন এরকম অপরাধ কর্মকাণ্ডে। এবং দেখুন, এবং এরই কারণে কিন্তু আজকে আমরা এই বড় বড় অপরাধগুলো আমরা দেখছি, যে সরকারি হাসপাতালে আমি চিকিৎসক হিসেবে কর্মরত থাকা অবস্থাতেও আমি বেসরকারি একটি ব্যবসা খুলে সেখানে প্রতারণার আশ্রয় নিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু একদিনে কখনো হয় না, এগুলোর একটা অতীত আছে, একটা ইতিহাস আছে, এবং সেই ইতিহাসটা একটু অনুসরণ করলে আমরা বুঝতে পারবো যে কেন আজকে আমরা এই অবস্থায় উপনীত হয়েছি। আমাদের আইনের শাসন এতটাই দুর্বলতর হয়ে গেছে যে আমার বিশ্বাস যে খুরশিদ আলম খান সাহেব, যে আইনের শাসনের এই যে দুর্বলতা, এটা কিন্তু সুযোগ যারা অপরাধী, যারা সুযোগ সন্ধানী, তারা কিন্তু নিয়ে থাকেন, এবং এই সুযোগটা কিন্তু তারা ব্যবহার করছেন। এই প্রশ্নটাই ডক্টর মিজানুর রহমান, আপনি যে জায়গাটা উত্থাপন করছেন এবং আপনি বলছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলবেন, ঠিক এটি নিয়েই আমি অ্যাডভোকেট খুরশিদ আলম খান আপনার কাছে জানতে চাই যে মানে যে আইনের শাসনের যে প্রশ্নটি তুলছিলেন, এই আইনের ফাঁক গলে আইনের শাসনকে অবদমিত করে এরা কি করে পালিয়ে থাকে এই প্রতারক শাহেদরা? তাদের নামে তাদেরকে গ্রেপ্তার করা হয়, আদালতে যায়, তাদের বিচার মামলা, কিন্তু কি হয় তারপর? আসলে 56টা মামলা থাকবার পরেও তারা দেদারসে ঘুরে বেড়াচ্ছে, অপরাধ করে যাচ্ছে, প্রতারণা করে যাচ্ছে, কিভাবে সম্ভব হয়? জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, স্যার যেটা বলেছেন, হ্যাঁ স্যারের কথা আউট অফ ফ্রাস্ট্রেশন, এটা আমাদের দেশে যারা ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিজীবী সবারই কথা। কিন্তু আমার কথা হলো, বিচার তো একটি সময় সাপেক্ষ ব্যাপার। বিচার আপনাকে পেতে হলে একটু সময় দিতে হবে। এখন তো একদম ইনিশিয়াল স্টেজ, এফআইআর হয়েছে, এজাহার হয়েছে, ইনভেস্টিগেশন। এখন ইনভেস্টিগেশনে অনেক জিনিস ফাইন্ড আউট হবে। আপনি রাতারাতি যদি একটা ইনভেস্টিগেশন আশা করেন উইদিন এ উইক, এটা আপনার জন্য বোকামি হবে। কারণ ইনভেস্টিগেশনটা খুব ভাইটাল। এর গাঁথনি যদি খুব শক্ত না হয়, আলটিমেটলি ট্রায়ালটা কিন্তু ফেল করবে। একটা ক্রিমিনাল প্রসিকিউশন সাস্টেইন করে দুটো জিনিসের উপর, প্রপার ইনভেস্টিগেশন অ্যান্ড প্রপার পাবলিক প্রসিকিউটর কন্ট্যাক্টিং। এই দুটা যদি সাইমালটেনিয়াসলি যদি পরিপূরক হয়, তাহলে কিন্তু একটা আপনি বিচার পাওয়ার আশা করতে পারেন। এখন ওই যে বললেন আইনের ফাঁক ফোক গুলে, আমি দুদিনের মাথায় আউট অফ ইমোশন একটা চার্জশিট দিয়ে দিলাম। এখন একটা চার্জশিট তো আমি দিলেই হবে না, সেটা আমাকে আদালতে প্রমাণ করতে হবে। অ্যাডভোকেট খুরশিদ আলম, আমি যদি একটু যোগ করে আপনাকে প্রশ্নটা করি, যে আপনি বলছেন রাতারাতি বা দুদিনের মধ্যে চার্জশিট দেয়া, আমি ঠিক আজকের মামলাটির কথা বলছি না, আমি বলছি যে তার নামে যে 56টি মামলা হলো, 2009 সালে গ্রেপ্তারও হলো তত্ত্বাবধায়ক সরকার সময়, তারপরে সেই মামলাগুলো কোথায় যায়? মানে আমি একটা সাধারণ প্রশ্ন করছি যে আদালতে গিয়ে কি হয় যে সেখান থেকে আসামিরা জামিনে বেরিয়ে আসে বা কোনো না কোনোভাবে, আমি জানি না, আপনি নিশ্চয়ই বলবেন, বেরিয়ে এসে আবার তারপর তারা অপরাধ তৎপরতা চালিয়ে যেতে পারে। তাহলে আদালতে গিয়ে লাভটা কি হয়? 2009 থেকে আজকে 2020 তো রাতারাতি নিশ্চয়ই বলবেন না। আপনি দেখুন, আপনি 56টা মামলার কথা বললেন,
আমি যতদূর কাগজে পড়েছি 56টা মামলা ম্যাক্সিমাম হলো পিটিশন অফ কমপ্লেইন, ইন্ডিভিজুয়াল ভিকটিম তারা কমপ্লেইন ফাইল করেছে বিফোর দ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর কনসার্ন ম্যাজিস্ট্রেট। আপনি জানেন সেখানে একটা প্রসিডিউর হয়, 200 এক্সামিন হয়ে সামন্স ইস্যু করে, ওয়ারেন্ট ইস্যু করে, এবং সামন্স ইস্যু করে যদি সে কমপ্লাই করে সে বেল পেয়ে যায়। এখন যিনি ভিকটিম, যিনি কমপ্লেইন্যান্ট, ধরেন আমি প্রসিকিউটর, আমি যদি একটা প্রসিকিউশন লঞ্চ করে আমি যদি মামলাটা প্রসিকিউশনের মধ্যে ভিজিলেন্ট না থাকি, আমি যদি ডে টু ডে কোর্টের মধ্যে হাজিরা না দিই, আমি যদি কোর্টের মধ্যে প্রত্যেকটা স্টেপ লফুলি না নিই, তখন কিন্তু একটা ডেটের জন্য হোল মামলাটা ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারে। আমাদের দেশে এই ধরনের অনেক নজির আছে, পিটিশন অফ কমপ্লেইন ফাইল করে দিয়েছে, 2 দিন প্রেজেন্ট ছিল, সাবসিকুয়েন্ট সে ডেগুলোতে সে অ্যাবসেন্ট। এখন লার্নেড ম্যাজিস্ট্রেট তো কমপ্লেইন্যান্ট ছাড়া মামলা ডিসপোজাল হবে না, সে হয়তো এক্সামিনও হচ্ছে না। তখন এইসব ক্ষেত্রে নর্মালি পিটিশন অফ কমপ্লেইন যারা ইন্ডিভিজুয়াল পার্সন আর সে করে, ওরা কিন্তু একটা হতাশায় ভুগে। আদালতের কাজ দীর্ঘ সময় সাপেক্ষ। কারণ একটা খুরশিদ আলম, আরেকটু সহজ করে যদি বলেন, সাধারণ দর্শকদের জন্য আরেকটু সহজ করে যদি বলেন, মানে তাহলে আদালতে উপস্থিত না থাকা, মানে আইনজীবীরা বা পিটিশনাররা তারা উপস্থিত থাকবেন না, প্রসিকিউশন উপস্থিত থাকবেন না, এটা কি এত সহজ ব্যাপার? মানে না চাই ইচ্ছা হইলেই আমি না উপস্থিত থাকতে পারি, আদালত কিছুই বলবেন না? না ম্যাডাম চৌধুরী শুনুন, যিনি কমপ্লেইন্যান্ট ওনাকে তো থাকতে হবে, যিনি মামলার বাদী ওনাকে তো অ্যাটলিস্ট সাক্ষী না হওয়া পর্যন্ত ওনাকে থাকতে হবে, এবং সাক্ষী আসতে কিছু সময় লাগবে। আপনি ধরেন কমপ্লেইন ফাইল করলেন, কমপ্লেইন ফাইল করার পরে ম্যাজিস্ট্রেট স্যাটিসফাইড হয়ে সুমোটো কগনিজেন্স নিতে পারে অন দ্য বেসিস অফ কমপ্লেইন, অথবা যদি উনি কমপ্লেইনটা রেফার করতে পারে বিফোর দ্য কনসার্ন পুলিশ স্টেশন, যেটি ইনকোয়ারি করে একটা রিপোর্ট দেন, সেই রিপোর্ট আসতে সময় সাপেক্ষ। তারপরে তার বেসিসে উনি হয়তো চার্জ ফ্রেম করলো, সেই চার্জ ফ্রেম করার পরে সাক্ষী যাবে। এটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া। এখন যিনি একজন ইন্ডিভিজুয়াল, যিনি হয়তো 5 লাখ টাকা সাহিত্যকে দিয়ে প্রতারিত হয়েছেন, হি মে নট বি 5টা ডেটে হাজির থেকে সে হয়তো ফ্রাস্ট্রেশন হচ্ছে, ওই মামলাটা আলটিমেটলি ফেল করছে। দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি ম্যাডাম, সেটা হলো আপনি যেদিন মামলা লঞ্চ করবেন সেদিন থেকে টিল ভার্ডিক্ট জাজমেন্ট পর্যন্ত আপনাকে সাইমালটেনিয়াসলি ইচ এন্ড এভরি ডে আপনাকে কোর্টে হাজির থেকে এটাকে প্রসিকিউট করবে। আজকে যে আপনারা শাহিদ বলছেন, ডাক্তার সাবরিনা বলছেন, এই মামলাগুলোর যদি গাঁথুনি শক্ত না হয়, এই মামলাগুলি যদি বেসিক ফাউন্ডেশন যদি শক্ত না হয়, আই এম শিওর এই মামলাগুলো ফেল করবে। আরেকটা প্রশ্ন একটু করি, গাঁথুনি শক্ত করার দায়িত্বটা কার? শারমিন, আমাকে একটু আমি এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই। যিনি স্যার আইনি শিক্ষক হিসেবে আপনি এবং দেখুন আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, দেখুন জনাব খুরশিদ আলম সাহেব যে কথাগুলো বলছেন মামলার প্রক্রিয়া কিভাবে সাজাতে হবে, সেখানে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু আপনারা গণমাধ্যমে এই জনাব শাহেদের সঙ্গে যে সমস্ত প্রভাবশালী ব্যক্তির ছবি আপনারা দেখিয়েছেন, যাদের সঙ্গে উনি ছবি তুলেছেন, আমি জানি না যে কর্নেল তোফায়েলের মানে ঘাড়ের উপরে কয়টা মাথা আছে আমি জানি না, কিন্তু আমি যদি কর্নেল তোফায়েলের জায়গায় হতাম আমি তো 10 বার চিন্তা করতাম যে যাদের সঙ্গে ছবি আছে এরপরে এই 56টা মামলার ক্ষেত্রে আমি কোন রকম অগ্রগতি সাধিত হবে কিনা, আমি সেই মামলায় সাক্ষী দিতে যাব? আমার এত বুকের পাটে এত সাহস বেড়ে গেছে বাংলাদেশে যে আমি যাদের সঙ্গে ছবি আপনারা দেখিয়েছেন, ডক্টর মিজান, ক্ষমতার ধারে কাছে ঘুরে বেড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাথা লাগে কয়েকটা, সেটাই মানে আমি ওটাই। সুতরাং এই সামান্য সোজা সাপটা কথাটা কিন্তু আমাদের বুঝতে হবে যে খুরশিদ আলম সাহেব সাক্ষীর কথা বলছে, আমি সাক্ষী দেবো কেন? আপনি আমাকে প্রোটেকশন দেবেন? এই যাদের সঙ্গে ছবি রয়েছে প্রভাবশালী, তাদের রোষ আমার উপরে গিয়ে পড়বে, আমাকে কি তখন রক্ষা করবে? আমার দেশের আইন আমাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমার দেশের আইন এখন পর্যন্ত উইটনেস প্রোটেকশন অ্যাক্ট করতে পারে নাই, সাক্ষীদের কোন রকম আমাদের সুরক্ষা প্রদান করতে পারে নাই। এমন বিরতি থেকে ফিরছি, আপনার প্রশ্ন, আমি একটা বিরতিতে যেতেই হবে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে যে তথ্যটিকে পেলাম স্যার, যে তথ্যটি আপনি বলছিলেন যে সাক্ষীদের প্রোটেকশন কে দেবে বা অভিযোগকারী তিনিও আদালতে হাজির হবে না, তারও হয়তো সেই প্রোটেকশন সুরক্ষার জায়গাটিতে একটা অসুবিধা হয়ে যাচ্ছে, সেই প্রোটেকশনটা তারা না পেলেও শাহিদ কিন্তু ঠিকই ঢাকার বাইরে যাওয়ার সময় পুলিশ প্রোটেকশন পেয়েছে। আমি AKM শহীদুল হক, কিভাবে পুলিশ প্রোটেকশন শাহিদের মতো লোকরা পায়, কোন কোন গ্রাউন্ডে পুলিশ প্রোটেকশন পাওয়া সম্ভব, তার কি কি গ্রাউন্ড ছিল, এই বিষয়গুলো একটু স্পষ্ট হবো আপনার কাছ থেকে। ফিরছি রাজকাহনে। ফিরলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। বিরতির আগে আমি জনাব AKM শহীদুল হক আপনার কাছে যে প্রশ্নটি করছিলাম, যেটি ডক্টর মিজানুর রহমান বলছিলেন যে যারা অভিযোগ করছে তারা সুরক্ষা পাচ্ছে না বা সাক্ষীদেরকে সুরক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেই, কিন্তু এই প্রতারকরা বা অপরাধীরা, আমরা যদি শাহিদের কথা বলছিলাম, যেহেতু শাহিদের কথাই বলি, শাহেদ ঢাকার বাইরে গিয়ে পুলিশের প্রোটেকশন পাচ্ছে। তাই আমার প্রশ্নটি ছিল যে এই যে পুলিশ প্রোটেকশন পেল, পুলিশ প্রোটেকশন পাওয়ার শর্তগুলো কি, কারা পুলিশ প্রোটেকশন পেতে পারে এবং শাহেদ কোন গ্রাউন্ডে পুলিশ প্রোটেকশন পেয়েছে?
আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। মিজান স্যারের এই যে প্রশ্ন ছিল কর্নেল তোফায়েলকে, এটা আমি একটু বলতে চাই যে আসামি কেন গ্রেপ্তার হচ্ছে না। এখন দেখেন, একটা অপরাধ করার পরে যে অপরাধী, যে প্রতারক, তার সে কিন্তু ক্রিমিনাল ইন্টেলিজেন্ট তার মধ্যে আছে, সে খুব অত্যন্ত ইন্টেলিজেন্ট। অপরাধ করার পরে সে তো আর ওপেন থাকে না, সে পালায় থাকে, গা ঢাকা দেয়। এবং এই যে আমার 17 কোটি লোকের মধ্যে থেকে খুঁজে তাকে বের করে তবে গ্রেপ্তার করতে হবে, এই খোঁজটা তো সময় লাগবে। এখন আমি সে অপরাধ করে বাসায় বসে থাকেনি, তাকে খোঁজার জন্য সমস্ত এজেন্সিগুলি কাজ করতেছে। সে এখন কোথায় আছে তাকে বের করতে হবে, তাকে আইডেন্টিফাই করতে হবে, তার লোকেশন, তারপর গ্রেপ্তার করতে হবে। পুলিশ, র্যাব এরা তো বসে নেই, কাজ করতেছে। এই সময়টুকু দিতে হবে মানুষকে, এই সময়টুকু দিতে হবে। দেখে মানুষ মনে করে এখনই তাকে ধরে ফেলতে হবে, ধরে কিন্তু যেহেতু পুলিশ বা র্যাব তো জাদু ধরে, জাদু দিয়ে তাকে নিয়ে আসতে পারবো না। এই বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে এবং এটাই বাস্তবতা আর কি। তাকে কেউ তার প্রতি অনুকম্পা দেখাচ্ছে, তাকে প্রশ্রয় দিচ্ছে, কার সাথে ছবি, সেদিনও তাকে জি, জনাব শহীদুল হক, প্রশ্নটি হয়তো এজন্য আসছে যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করলেন, তিনি মানে এই পালিয়ে থেকে তার স্ত্রীকেও ফোন করেছিলেন, স্ত্রীও সেটি বলছেন যে তার ফোনে ফোন করে বলেছেন নিরাপদে আছেন। তাকে ফেভার পাওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমি তোমাকে ফেভার করতে পারবো না। স্বরাষ্ট্রমন্ত্রী তার বুঝতেছে না তখন কি অপরাধ হয়েছে, তার মধ্যে কি চার্জ, তাকে গ্রেপ্তার করতে হবে কিনা, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী জানতে হবে। আর সে ফোন করলো, ফোন করে তো কোথাও থেকে ফোন করছে, হুট করে এখানে যাওয়া যায় না, সেখানে একটা ডিভাইস অনেক কাজকর্ম করে তারপর তাকে লোকেশন আইডেন্টিফাই করতে সময় লাগে, এটা হুট করে করা যায় না। কাজে এটা বুঝতে হবে, তাকে আন্তরিকভাবে সবাই চেষ্টা করতেছে এবং আমার বিশ্বাস সেটাই আশা করতে চাই। এই হুট করে না হলে, হুটটা কত সময়, আসলে হুট করা মানে কত সময়, আর আসলে কেমন সময় লাগতে পারে তারও একটা ধারণা যদি দিতে পারেন। কর্নেল তোফায়েলের কাছে আসবো, তবে তার আগে জনাব শহীদুল হক যে প্রশ্নটি করছিলাম, পুলিশ প্রোটেকশনের বিষয়টি যদি একটু বলতেন। আমি বলতেছি পুলিশ প্রোটেকশন কথা যেটা বলছে, একটা আপনার একটা মিডিয়াতে একটা রিপোর্ট করেছেন, সে রাঙ্গামাটি গিয়েছিল, সাজিকে গিয়েছিলেন, ওই সময় তাকে প্রোটেকশন দিয়েছে। রাঙ্গামাটি ওই সাজিকে গেলে একটি নর্মাল প্রোটেকশন সবসময় রাস্তা থাকে। কোন টুরিস্ট ওখানে গেলে তাদের সেফটির জন্য নর্মাল প্রোটেকশন সবসময় ওখানে পুলিশের প্রোটেকশন থাকে, আর পুলিশের প্রোটেকশন না থাকলে আর বিরাট কখনো ওদেরকে মুভ করতে দেয় না। তো সেই ক্ষেত্রে সেটা হইতে পারে, আমি জানি না, কিন্তু তাকে কেউ বলে দিচ্ছে, তারপর তাকে প্রোটেকশন দিচ্ছে। ওই রাঙ্গামাটি ওটা সারা কোথাও প্রোটেকশন পাইছে, এটা আমার নলেজে নাই, আমার মনে হয় না এত বড় কিছু হয়ে গেছে এবং কেউ তার প্রোটেকশন, এটা ঠিক না। প্রোটেকশন পুলিশে করে লক্ষ্য দিতে পারে, যদি কারো মনে করেন যদি কেউ প্রোটেকশন চায়, নিরাপত্তাহীনতা ভোগে বা তার লাইফ থ্রেট আছে, এরকম যদি সে বলে, এটা রিজনেবল গ্রাউন্ড থাকে, পুলিশের সাধারণ নাগরিককেও কিন্তু পুলিশ প্রোটেকশন দিতে পারে। এখানে কোনো কথা নেই যে বিএসপিকে দিতে হবে। যে রিজনেবল গ্রাউন্ডটা কি, কেন তার লাইফ থ্রেট, এই বিষয়গুলো কি কোনো রকম খতিয়ে দেখে না? নাকি আমি যদি বলি আমার লাইফ থ্রেট আছে আর আমাকে পুলিশ প্রোটেকশন দিয়ে দেবে, কোনো রকম কারণ জানতে চায় না পুলিশ যে কেন লাইফ থ্রেট আছে, আপনি কি করেন যে আপনার লাইফ থ্রেট হয়, এই বিষয়গুলো পুলিশ জবাবদিহিতা করে না কখনো? তাকে তো কোথাও দেয় নাই, আমি বললাম শুধু রাঙ্গামাটি সাদেক, ওখানে তো ইনসার্জেন্ট এলাকা, ওখানে কিন্তু নর্মাল প্রোটেকশন সবসময় থাকে। আপনি মনে করেন আগে একদম আপনি সাংবাদিক, আপনি যদি কোনো হিট ট্যাক্সে যান, আপনি যদি আমাদের জানিয়ে যান, তখন তো আমাদের একটা অবলিগেশন চলে আসে, দায়িত্ব চলে আসে, তখন কনসার্ন হয়তো তাদেরকে বলা হবে, তাদেরকে খেয়াল রাখুন, এতটুকুই আর কি, এটা এর বেশি না। কাজেই তাকে পুলিশ প্রশাসন সব জায়গায় ঘুরাইছে, এটা মোটেই ঠিক না, এটা আমি বিশ্বাস করি। জি, কর্নেল তোফায়েল, আপনিও যদি বলেন, আপনার কাছে যে প্রশ্নটি ছিল পুলিশ প্রোটেকশনের জায়গাটিও যদি আপনার কিছু বলার থাকে, কারণ আমরা গেলে আসলে পুলিশ প্রোটেকশন সেই অর্থে কখনো দেখিনি। কর্নেল তোফায়েল, আমি জানি না বাকিদের অভিজ্ঞতা কেমন। জি, কর্নেল তোফায়েল। আমি পুলিশ প্রোটেকশনের বিষয়ে বলার আগে একটা বিষয় আলোকপাত করতে চাই, অর্থাৎ শ্রদ্ধেয় মিজানুর রহমান স্যার বলেছেন যে ডিভাইসের কথা, অর্থাৎ আমাদের কাছে যে ডিভাইস আছে ওর কাছে তার চেয়ে ভালো ডিভাইস থাকবে, সেটা উনি বিশ্বাস করেন না এবং আমরা ধরতে পারছি না, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। জনাব মিজানুর রহমান স্যার অত্যন্ত জ্ঞানী, বিজ্ঞ এবং অপরাধ আইন মানবাধিকার বিষয়ে জানেন। উনি এটা আমি ধরে নিচ্ছি অবশ্যই এটা সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বলেছেন, কারণ আমি স্বাভাবিকভাবেই দেখতে পাই যদি ডিভাইস আমাদের সব অপরাধীদের ধরতে বা শনাক্ত করতে সহযোগিতা করত, তাহলে উন্নত বিশ্বে কোনো ক্রাইম থাকতো না। আপনারা দেখেন যে প্রথম বিশ্বে যেখানে ডিভাইস এক্সট্রিম পর্যায়ে ইউজ হচ্ছে, সেখানেও প্রচুর ক্রাইম হচ্ছে, সন্ত্রাসী হামলা হচ্ছে। অর্থাৎ ডিভাইসকে ফাঁকি দেওয়ার মেকানিজম যখন তৈরি করতে পারবে, তখনই সে ক্রিমিনাল হবে। তার বুদ্ধি, তার বিবেচনা, তার চতুরতা যখন ডিভাইসকে ফাঁকি দিতে পারবে। আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি
যে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স অর্থাৎ বিভিন্ন ডিভাইস সহ আমরা সরেজমিনে যখন একটা অপরাধী ডিভাইস শূন্য হয়ে যায় তখন কি আমরা বসে থাকবো? ডিভাইসের মাধ্যমে ধরাকে অ্যাভয়েড করতে চাইলে সে ডিভাইস শূন্য হয়ে যেতে পারে। সেজন্য আমি শুরুতেই বলেছি আমরা চেকপোস্ট স্থাপন থেকে শুরু করে গ্রামে গঞ্জে বর্ডারে বিভিন্ন জায়গায় আমাদের গোয়েন্দা নেটওয়ার্ক পাঠিয়েছি। ওখানের মধ্যে আমার উত্তরটা নিহিত ছিল যে ডিভাইস ইজ নট অনলি দি সলিউশন। অপরাধ so long it is earth, it is not heaven or hell, যতক্ষণ এটা পৃথিবী অপরাধ সংগঠিত হবে এবং এই অপরাধীরা ডিভাইসের মাধ্যমে বা ডিভাইস বিহীন হয়ে বিভিন্ন ভাবে আমাদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতে থাকবে। যদি তাই না পারতো তাহলে আইন শৃঙ্খলা বাহিনী হতো না, শুধুমাত্র ডিভাইস দিয়েই মানুষ ধরে ফেলতো। জি নিশ্চয়ই কর্নেল তোফায়েল, আমরাও দেখবো যে কতদিন আসলে ফাঁকি দিয়ে তিনি থাকতে পারেন, নিশ্চয়ই আপনাদের সেই জালে তিনি ধরা পড়বেন। ওটি যদি একটু বলতেন, যেটি ডক্টর মিজানুর রহমান আরেকটি প্রশ্ন তুলেছিলেন যে তার সাথে যাদের ছবি দেখা যাচ্ছে তারা এতটা প্রভাবশালী যে তাকে গ্রেপ্তার করার আগে ভাবতে হবে মানে যে গ্রেপ্তার করবে তার ঘাড়ে কয়টা মাথা আছে। আসলে কি ক্ষমতার ধারে কাছ দিয়ে যারা ঘোরাফেরা করে বা যারা ক্ষমতায় থাকছে তাদেরকে ধরতে কি কয়েকটি মাথা লাগে ঘাড়ে? এগুলো চিন্তা করার কোনো কারণই নেই। এখন এই ডিজিটালের যুগ, এখানে আপনার একটা অনুষ্ঠানে যাবেন, আপনার সাথে সেলফি তুলবে, আপনি না করতে পারবেন না। আপনি তো বিচ্ছিন্ন জীব না যে না আমার সাথে, আপনি তো অসামাজিক লোক না। অনেকে আসবে, যেমন আমি যখন যাইতাম বঙ্গভবনের বিভিন্ন অনুষ্ঠানে সবাই আসতো আমার কাছে একটা ছবি তুলুন, একটা ছবি তুলুন, না তো আমি না তো করতে পারি না। এই ছবি দিয়া যদি কোনোদিন কারো জনাব শহীদুল্লাহ কি বঙ্গভবনে গেল কি করে, বঙ্গভবনে চলে যায়, মানে এত সহজ? নাগরিকদের সচেতন হইতে হবে। ওই ছবি দেখেই যদি তারা ভয় পেয়ে যায় সেটা তো হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই তো। কিন্তু এই আমি এই বঙ্গভবনে প্রসঙ্গে স্যারের অনুমতি নিয়ে একটা কথা বলতে চাই। আপনারা খেয়াল করবেন যে কানাডার যে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী, উনি কিন্তু ডেকে ডেকে মানুষকে ছবি তুলেন। উনি অনেক সময় দেখা যায়, আমরা ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, স্কুল কলেজের সামনে ডেকে বাচ্চাদের, ছাত্রদের, গার্জিয়ানদের সাথে ছবি তুলেন। নিউজিল্যান্ডে দেখেছি, বিভিন্ন প্রথম বিশ্বে আমরা দেখেছি। এই যে একজন জনপ্রতিনিধি যখন মানুষের সামনে যান, আমি অনেক প্রোটেকশনের কারণে, নিরাপত্তাজনিত কারণে অনেক বড় বড় অনুষ্ঠানে যাই, তখন দেখি যে একজন জনপ্রতিনিধির সামনে তারা যাদের ভোট পেয়ে এসেছেন তারা একটা ছবি তুলতে চায়। জনপ্রতিনিধি এটাকে ধরে নেন যে সে আমার সাথে একটা ছবি তুলে ধন্য হবে। এখন এটাকে যদি সেই জনপ্রতিনিধিকে বন্ধু মনে করা হয়, সেটা জনগণ হিসেবে সে বন্ধু, সে ক্রিমিনাল হিসেবে সেই জনপ্রতিনিধির বন্ধু না। জি, এটি একটি খুব ভালো যুক্তি হতে পারে কর্নেল তোফায়েল, কিন্তু আমি যদি এই প্রশ্নটি করি আপনাকে যে তিনি বঙ্গভবনে যাওয়ার ক্লিয়ারেন্সটা কোথা থেকে পারে? যে কেউ চাইলেই বঙ্গভবনে প্রধানমন্ত্রীর কাছে চলে যেতে পারবে, মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাদের কাছে চলে যেতে পারেন কিনা? পুলিশের বড় বড় প্রোগ্রাম, র্যাবের বড় বড় প্রোগ্রামে তিনি গিয়েছেন, মানে এটা কি যে কেউ চাইলেই যেতে পারে? এটার জন্য কোনো ক্লিয়ারেন্স লাগে না? একটা নির্দিষ্ট লেভেলের জন্য ক্লিয়ারেন্স লাগে, বাট সকল প্রোগ্রামের জন্য লাগে না। যেগুলো পাবলিক ফাংশন, সেখানে পুলিশের প্রতিনিধি থাকেন, আমরা থাকি এবং জনপ্রতিনিধিরা থাকেন। এই সমস্ত প্রোগ্রামে সাধারণত এরা ফটো তুলে থাকে। সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা ফটো সামনে ধরে আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে কোনটা কোন পরিস্থিতিতে হয়েছে। আপনি আমার কাছে আরেকটা মতামত চেয়েছিলেন অ্যাবাউট পুলিশ প্রোটেকশন। আসলে পার্বত্য চট্টগ্রামে আপনারা প্রায় পেপারে দেখে থাকেন যে গুলি বিনিময় হয়, এবং যখন গুলি বিনিময় হয় তখন অনেক সময় পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকে। আবার কোনো একটা নির্দিষ্ট সময় দেখা যায় যে পর্যটক সহ সাধারণ মানুষকে অ্যালাউ করা হয় এবং পুলিশ প্রোটেকশনও দেওয়া হয়। এখন সে শাহেদ হোক আর যেই হোক, সেই ওই নির্দিষ্ট সময়ে ওই জেলায় রাঙ্গামাটি বা পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়িতে কি পরিস্থিতি ছিল ওই সময়, আগে সামনে পিছনে ওনার সাথে কনভয়তে আরো কেউ ছিল কিনা, এটা একটা কনভয় আকারে সাধারণ প্রোটেকশন ছিল কিনা, সেই সমস্ত জিনিস বিবেচনায় আসলে আনতে হবে। আমি কোনোভাবেই বলছি না যে তাকে প্রোটেকশন দেয়নি বা দেওয়াটা উচিত ছিল, এই ধরনের মন্তব্য করছি না, বাট একটা কমেন্ট হবে সার্বিকভাবে, অর্থাৎ সার্বিক পরিস্থিতি বিবেচনা। জি, সেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনারাও নিশ্চয়ই তদন্ত করছেন বলে আশা করি। জি, আমি এখানে কর্নেল তোফায়েলের উদ্দেশ্যে আমি জাস্ট একটা মন্তব্য না করে আমি থাকতে পারছি না। সেটি হচ্ছে, উনি আমাদেরকে যে তথ্যগুলো দিলেন, জাস্টিন ট্রুডো বা কানাডার যে উদাহরণ দিয়েছেন, অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু উনি একটা জায়গায় ভুল করছেন, যে উনি কিন্তু দুটো অসম সমাজের মধ্যে তুলনা করছেন। একটি সমাজ যেখানে রুল অফ ল ইজ ভেরি স্ট্রং, আর আরেকটি সমাজ যেখানে অলমোস্ট নন এক্সিস্টেন্ট রুল অফ ল। এই দুটো সমাজ এভাবে তুলনা করা যায় না। ওখানে আপনি জাস্টিন ট্রুডো যেটা করতে পারেন, কারণ তারা জানেন যে কেউ অপরাধ করে তার বিচার তাৎক্ষণিকভাবে হবে। নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল, এভরিওয়ান ইজ সাবঅর্ডিনেট টু দ্য ল। সেই জায়গাটি আমরা এখনো প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছি বিধায়
আমার মনে হয় না এই তুলনাগুলো করা খুব একটা সমীচীন হচ্ছে। এতে করে আমরা সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে দিচ্ছি। জি, কিন্তু যে কেউ হয়তো যে কেউ ছবি তুলতে পারেন, এটি হয়তো বলছেন। আমার মনে হয় এটি কর্নেল তোফায়েল, আপনি পরের অংশ যদি একটু যুক্ত করে বলেন। আমি জনাব খুরশিদ আলম, আপনার কাছে একটু একটা প্রশ্ন রাখতে চাই যে যেহেতু 56টা মামলা হয়েছে তার বিরুদ্ধে, তাকে সেই অর্থে আমরা দেখিনি যে বিচারের মুখোমুখি হতে। এবারে কি হবে বলে আপনার মনে হয়? আবারও কি ছাড়া পেয়ে যাওয়ার কোনো আশঙ্কা দেখেন কিনা? একটা বিরতি নিয়ে এসেই আপনার কাছ থেকে এই বিষয়টা একটু বিস্তারিত জানতে চাইবো। ফিরছি রাজকাহনে। ফিরলাম রাজকাহনে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনার কাছে প্রশ্ন করে বিরতিতে গিয়েছিলাম যে কি মনে হচ্ছে একজন বিজ্ঞ আইনজীবী অভিজ্ঞতা থেকে যে অনেক দিন ধরে তিনি আইনের ফাঁক গলে ঘুরে বেরিয়েছেন, প্রতারণা করে গেছেন শাহেদ। এবারও কি মানে কিছুদিন পরে বিষয়টা চাপা পড়ে যাবে, ছাড়া পেয়ে যাবে, এরকম কোনো বিষয় মনে হচ্ছে নাকি তার সত্যিই শাস্তি হতে যাচ্ছে? না, শাস্তি তো আদালতের ব্যাপার, শাস্তি এই মুহূর্তে তো বলা যাচ্ছে না। আপনি কি ধরনের প্রসিকিউশন নিয়ে আসছেন, কি তথ্যপাত্র আছে, সেটা তো আদালতে প্রমাণ করতে হবে। তবে সোফা রিলেটস টু গভর্নমেন্ট কেস আমি কিছুই জানি না, কাগজে দেখেছি। আর সোফা রিলেটস টু দুর্নীতি দমন কমিশন, গতকাল একটা কমিটি করে একটা তার বিরুদ্ধে একটা কমিটি করা হয়েছে এবং একজন ইনকোয়ারি অফিসার, অনুসন্ধানকারী তদন্ত একজন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে তার সার্বিক বিষয় অনুসন্ধান করার জন্য। এটি একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই এটা শেষ হয়ে যাবে, কারণ কমিশন এটা খুব ভিজিলেন্টলি করছে। এখন যদি তথ্যপত্র পাওয়া যায়, এটা অনেক ধরনের মামলা হতে পারে, যেমন তার সম্পদ, অবৈধ সম্পদ হতে পারে, তাকে সম্পত্তি বিবরণী দাখিল করার জন্য বলতে হতে পারে, অথবা তার বিরুদ্ধে ব্যাংকের যে স্টেটমেন্ট সেগুলো যদি পাওয়া যায়, সেখানে যদি লন্ডারিং এর এলিমেন্ট পাওয়া যায়, তাহলে লন্ডারিংও হতে পারে। তবে আমার মনে হচ্ছে সোফা রিলেটস টু দুর্নীতি দমন কমিশন কেস, তার রেহাই পাওয়া খুবই কঠিন হবে। রেহাই পাওয়া খুবই কঠিন হবে, কিন্তু দুদক এত পরে তৎপর হলো কেন? মানে এই বিষয়গুলো কি দুদকের আওতায় আরো আগে আসার কথা না? ঘটনা ঘটলো কবে? 6 তারিখ মনে হয়, যদি আমার ভুল না হয়। আর গতকাল চালানো হলো, প্রতারণা তো করছেন আরো অনেক দিন থেকে। গতকাল হলো কয় তারিখ গেল? গতকাল গেল 12 তারিখে দুর্নীতি দমন কমিশন একটা অনুসন্ধানকারী কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে, একটা টিম গঠন করে দিয়েছে। আপনার 7 দিনও তো হয়নি, আপনাকে তো টেক্স টাইম, আমার তো ইনফরমেশন লাগবে, ইনফরমেশনের বেসিসে আমি আগাতে পারবো না। আর আপনারা যে কথাটা বারবার বলছেন কেন তাকে ধরা হচ্ছে না, আমি সাম্প্রতিক একটা ইন্ডিয়ার এক্সাম্পল দিচ্ছি, একটা মিনিট, এটা আমি একটু বলি। এই যে বিকাশ দুবে, আপনি হয়তো খবরটা শুনেছেন, তাকে 10 বছর পুলিশ খুঁজেছে, কোথাও পায়নি। পরবর্তীতে যখন গ্রামে ট্রেস আউট করতে গেল, পুলিশকে তার সাঙ্গপাঙ্গরা হামলা করে একজন ডিআইজি সহ 8 জন পুলিশ নিহত হয়েছে। তার 4 দিন পরে সেই ক্রস ফায়ারে মারা গিয়েছে বিকাশ দুবে, ভারতবর্ষের একজন কুখ্যাত খুনি ডাকাত। এখন চিন্তা করে দেখেন অপরাধী ধরা কত কঠিন ব্যাপার। এটা তো হাতের মোয়া না, আমি চাইলেই পেয়ে যাবো। সময় দেন, এর চেয়ে বড় অপরাধীর সাজা হয়েছে, আগে সুপ্রিম কোর্ট পর্যন্ত সাজা বল থেকেছে, সাজা হয়েছে। আমরা আশা করছি তার সাজা হবে। আর একটা বিষয় আমরা দেখলাম, জেকেজি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। একজন সরকারি কর্মকর্তা কি বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে পারেন? দেখুন, সেই জন্য তো আমরা প্রথমেই বলেছি সাবরিনার এগেইনস্টে যে মামলাটি করেছে, কোন ধারায় করেছে আমরা জানি না। আমি সেই জন্য প্রথমে একটা কথা বলেছি, মামলার গাঁথুনি যদি শক্ত না হয়, উপরে গিয়ে কিন্তু আপনি নড় চড়ে যাবেন। কিন্তু কারণ ও তো অ্যাডমিটেডলি পাবলিক সার্ভেন্ট, উনি সরকারি যে হাসপাতাল, অ্যাডমিটেডলি শি ওয়াজ দ্য পাবলিক সার্ভেন্ট, এবং বিইং এ পাবলিক সার্ভেন্ট শি মিসইউজড হিজ চেয়ার। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট খুরশিদ আলম। কর্নেল মোস্তফা সরওয়ার তোফায়েল, পৃষ্ঠপোষকতা যারা করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন কিনা এই ধরনের অপরাধীদের? ডেফিনেটলি পৃষ্ঠপোষকতা যারা করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা, এখানে এটা আইন ইজ সেলফ এক্সপ্লেনেটরি, তাদেরকে ব্যবস্থা আমি না নেওয়ার কোনো অপশন নাই, আইন নিজেই তাদেরকে সম্পৃক্ত করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে এই পৃষ্ঠপোষকতার সাথে এই সেলফি কিংবা কারো অনুষ্ঠানে যাওয়া, এটাই যে পৃষ্ঠপোষকতার একমাত্র পরিচায়ক কিংবা প্রমাণ, সেই সিদ্ধান্তে আমরা আইনগতভাবে উপনীত হতে পারি না। আমাদেরকে পৃষ্ঠপোষকতার যদি সঠিকভাবে আইনের যে বন্ধনে বাঁধতে হয়, তাহলে তার সাথে আর্থিক লেনদেন, ব্যাংক স্টেটমেন্ট, তার ব্যবসায়িক লেনদেন, তার অন্যান্য আদান প্রদান সহ তার যে সাপোর্ট, সেগুলোকে আমরা দালিলিক ভাবে প্রমাণ করার পরে যদি এজাহারে ভুক্ত করি কিংবা প্রয়োজনে সম্পূরক এজাহারেও দেই, স্পষ্ট মানে পুরো তদন্তের বিষয়টা বলছেন। কিন্তু এর আগে যাদেরকে আমরা দেখলাম, ধরেন জি কে শামীমের কথা বলি, তারপরে দেখলাম পাপিয়া কাণ্ডের ঘটনা, তাদের পৃষ্ঠপোষকদের খবরও তো আমরা জানলাম না। তাদের পৃষ্ঠপোষকের খবর প্রচার মাধ্যমে
আমাদেরকে সুনির্দিষ্ট কোনো নির্দিষ্ট অনুষ্ঠান করে ভাবে জানানো হয় নাই, বাট সময় সময় যাদেরকে আমরা সংশ্লিষ্ট পেয়েছি তাদেরকে আমরা এজাহারে দিয়েছি, তাদের তলব করা হয়েছে, তাদের অনেকের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট জব্দ করা হয়েছে, তাদেরকে সাক্ষী প্রমাণ জবানবন্দির জন্য আদালত কর্তৃক ডাকা হচ্ছে। এটা আসলে একটা আইনি প্রক্রিয়া। আমরা নিশ্চয়ই যেটা শুনি যে নজির তৈরি করতে হবে, এর মানে নজির পাই না বলেই হয়তো এই প্রশ্নগুলো বারবার করতে চাই। ডক্টর মিজান, আপনি কি বলবেন, এরকম মহামারীতেও এরকম মনুষ্যত্বের এত অধপতন, এরকম প্রতারণা খুব কিন্তু চলছে এই স্বাস্থ্য খাতে, নানান রকম ভেজাল ওষুধ, ভেজাল সবকিছু, সুরক্ষা সামগ্রী, নানান রকম এই মহামারীকে কেন্দ্র করে। দেখুন, মানে কেন হবে না? এই যে খুরশিদ আলম সাহেব বললেন যে এটা দুর্নীতির মামলা হচ্ছে, আরে দুর্নীতি কিসের? আমাকে যে ভুয়া রিপোর্টটি দেয়া হয়েছে এবং আমাকে নেগেটিভ দেওয়ার কারণে পরবর্তীতে এই উপসর্গ নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি এবং আমি যে মারা গেছি, তা আমি তো বলবো যে জনাব সাহেব যেটা করেছে সেটা হচ্ছে হত্যাকাণ্ড, নাথিং বাট হত্যাকাণ্ড। সে হত্যার বিচার করতে হবে, দুর্নীতি তো পরেই আসবে। আমরা এই দেখুন, মানে ইতিমধ্যেই কিন্তু সম্পূর্ণ খাতটা কিন্তু ভিন্ন খাতে প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। এগুলো নিয়ে কিন্তু আমাদের জনগণের মনে সন্দেহের উদ্রেক করে যে আসলে আমাদের পিছনে, মাথার পিছনে কি আছে, আমরা কোন উদ্দেশ্যে আমরা সামনের দিকে যাচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু তখন শুরু হয়। সুতরাং এখানে শুধুমাত্র ওই দুর্নীতির বিচার করলে চলবে না, এখানে তার প্রধানতম যে অপরাধ, এই যে ফৌজদারি অপরাধ করেছে, সেই অপরাধটি যেটা একদমই হত্যা পর্যন্ত যেতে পারে, বা মনে করুন যাকে উনি পজিটিভ দিয়ে মানে নেগেটিভ দিয়েছেন, তিনি আর ইটালিতে যেতে পারলেন, ওখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হলো, কেননা সেখানে গিয়ে ধরা পড়লো যে সে পজিটিভ, কিন্তু সে নেগেটিভ রিপোর্ট নিয়ে গেছে। এই ক্ষতিপূরণটা কে দেবে? রাষ্ট্র তো তাকে এই ক্ষতিপূরণ দিচ্ছে না, তার এই ক্ষতিপূরণটা কিভাবে আদায় হবে? অর্থাৎ ভিকটিমদের যে অবস্থা, সেই ভিকটিম কেন্দ্রিক চিন্তা ভাবনাটা কোথায়? শুধু শাহেদকে আমি জেলে পুরলাম এটি যথেষ্ট নয়, এটার বিশালতা, এটা প্রশস্তি কিন্তু অনেক বেশি, এবং সেই দিকটা আমাদের সামগ্রিকভাবে চিন্তা নিয়ে আসতে হবে। আমি একটু শুধু এটি বলতে চাই যে এটি তো এমন কোনো অপরাধ না যে অন্যের শুধুমাত্র ক্ষতি হলো, আমার কোনো ভয় নাই, কোনো ঝুঁকি নাই। শাহেদের বাবাও করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন, তাকে দেখতেও যেতে পারেনি শাহেদ। সেক্ষেত্রে জনাব একেএম শহীদুল হক, স্বাস্থ্যখাত অনেক রকম নানান রকম দুর্নীতি, অনিয়মে জর্জরিত, এই ধরনের ভুয়া নানান কিছু চলছে, একটা ক্র্যাশ প্রোগ্রামের কোনো প্রয়োজনীয়তা অনুভব করেন কিনা? বিভিন্ন সময় আমরা দেখেছি জঙ্গি বিরোধী, মাদক বিরোধী অভিযান চলতে। ক্র্যাশ প্রোগ্রাম দেখেন, এখানে মিজান স্যার যেটা বললো যে ভিকটিম, যারা ভিকটিমে ইন্ডিভিজুয়াল কমপ্লেন্ট আসতে হবে, কে কিভাবে প্রতারিত হয়েছে, কে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে ইন্ডিভিজুয়াল যদি কমপ্লেন্ট না পাওয়া যায়, তাহলে ইন্ডিভিজুয়াল কিন্তু কেস ইনস্টিটিউট হবে না, এবং সে তার পক্ষে যে সাক্ষী প্রমাণ সংগ্রহ সেটা হবে না। এখন সে যা করছে 420, এটা প্রতারণা, 420 মামলা হবে, 420 মামলা আর কতটুকু হবে? কাজে এটা তদন্তকারী কর্মকর্তা বা তদন্তকারী সংস্থাকে দেখতে হবে যে যদি এইরকম কেউ নেগেটিভ দেওয়ার পর পজিটিভকে নেগেটিভ দিচ্ছে এবং তাদের কোনো ক্ষতি হয়, সে মারা যায়, তাকে এই ধরনের একটা কেস থাকলেও কিন্তু ওইটাকে নিয়ে আগাইতে হবে, কিন্তু ভিকটিমকে আগে আসতে হবে। আমি জানি না কয়জন ভিকটিম এগিয়ে আসছে, এখানে পুরো জাতি ভিকটিম, একজন ব্যক্তিকে কেন এগিয়ে আসতে হবে? না, এই ক্ষেত্রে রাষ্ট্র পারবে, এই ক্ষেত্রে রাষ্ট্র পারবে, রাষ্ট্রের ক্ষমতা আছে। সেই রাষ্ট্রের দায় দায়িত্ব নিয়ে কথা বলছিলাম, নিশ্চয়ই আরো কথা বলতে হবে এটি নিয়ে। অনেক ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান, জনাব একেএম শহীদুল হক, কর্নেল মোস্তফা সরওয়ার তোফায়েল এবং অ্যাডভোকেট খুরশিদ আলম খান। বিদায় নিচ্ছি।